দর্শকবৃন্দ, আবার আপনাদের সামনে ফেরত আসলাম মোজাম্মেল ভাইয়ের সাথে কিছু কথা বলতে। এবং এখন যে কথাগুলো তার কাছ থেকে আমরা জানতে চাইব যে ওনার কখনো সম্মুখ যুদ্ধ উনি করেছেন কিনা, এবং যদি করে থাকেন কোথায়, কিভাবে, এবং ওনার সহ মুক্তিযোদ্ধাদের কাছ থেকেও আমরা এই বিষয়টি জানতে চাইব পর্যায়ক্রমে। এবং আমরা চেষ্টা করব ওনাদের সাথে কথোপকথন যেগুলো হয় আমরা আপনাদেরকে শোনানোর বা দেখানোর চেষ্টা করব যে উনি যখন ওনার সহযোদ্ধাদের সাথে কথা বলেন কিংবা তাদের সাথে ওনার অ্যাক্টিভিটিটা কেমন, এটা নিয়ে আমরা পরে এক সময় আলোচনা করব পরে কোনো এক ভিডিওতে। তবে এখন ওনার কাছ থেকে যেটা জানতে চাইব, মোজাম্মেল ভাই, আপনি যখন যুদ্ধের ময়দানে যান এবং আপনার যখন যুদ্ধক্ষেত্রে যান, এমন কোনো যুদ্ধের স্মৃতি আছে আপনার যেটা মনে করেন আপনাকে এখনো নাড়া দিয়ে যায়? হ্যাঁ আছে, একটা স্মৃতি আছে। সাতক্ষীরা মানে কলেজের পশ্চিম পাশে যে মানে দিঘিটা ছিল, কচুরিপানায় ভর্তি ছিল। এইটার ভিতরে আমি এই মাঘ মাসের শীতের ভিতরে এক রাত্র রয়েছি অস্ত্র নিয়ে কচুরিপানার নিচে। মানে পুরো একটা রাত, শীতের রাত। দর্শকবৃন্দ, আপনারা শুনতেছেন যে উনি ওনার যুদ্ধকালীন সময়ে আমাদের জন্য, এই বাংলাদেশি, আমরা যারা এখন বাংলায় কথা বলছি, বাংলা ভাষাভাষী, তাদের জন্য উনি যুদ্ধে গেছেন, এই দেশকে ভালোবেসে, এই দেশের মানুষকে ভালোবেসে। এবং উনি তখন চিন্তা করেন নাই যে আমি বাঁচবো কি মরবো, আমার বাঁচার মানে বেঁচে ফিরে আসতে পারবো কি পারবো না। উনি কিন্তু এটা চিন্তা করেন না আমি বাঁচবো কি বাঁচবো না, আমার ফ্যামিলির কি হবে, এটা না চিন্তা করে উনি একজন মুক্তিযোদ্ধা। উনি মুক্তিযুদ্ধে চলে গেছেন আমাদের জন্য, এবং কত কষ্ট করছেন, এবং মানে কতটা কষ্ট করা যায় একজন মুক্তিযোদ্ধা আমাদের জন্য কি আমরা হয়তো এখন অনুধাবন করতে পারি না। অনেক বছর হয়ে গেছে, 53 বছর। এই 53 বছর একজন মুক্তিযোদ্ধা এই দেশে তার তার প্রাপ্য সম্মানটুকু পায় না। আসেন কথা বলি মুক্তিযোদ্ধা মোজাম্মেল সাহেবের সাথে। জি বলেন। যাই হোক, আমি স্বাধীনতা যুদ্ধের পরেই ধরেন 2 বছরের মাথায় 71, 72, 73 সালে আমি এই বাংলাদেশ থেকে মালয়েশিয়া চলে গেছিলাম উচ্চ আশায়, এবং ওখানে যেয়ে চাকরি করছি। এই সময়ের কারণে, এই সময়ের দূরত্বের কারণে আমার বাংলাদেশে যে তালিকা হয়েছে গ্রামে গ্রামে ঘুইরা, এই তালিকা থেকে আমি বঞ্চিত হয়েছি। আমার কোনো কাগজপত্র কেউ দিতে দেয় নাই, যার জন্যে আমার কোনো ডকুমেন্ট ওঠে নাই। এই যে কাগজপত্র আপনাকে দিতে দেয় নাই, এই লোকগুলাকে যে কাগজপত্র দিতে দেয় নাই বা আপনার নাম মানে এই নিবন্ধনে যুক্ত করে নাই, এদের কাউকে আপনার মানে এখনো মনে আছে বা জানেন এরকম? বাড়ির চাচাতো ভাই আছে 2-3 জন, কিন্তু এরা জানতো না যে আমার কাগজ কোথায় আছে। জি। কিন্তু কাগজ ছিল আমার মামা বাড়ি, আমার নানির ট্রাঙ্গের তলিতে। জি। কেউ জানতো না। আচ্ছা আচ্ছা, মানে দুর্ভাগ্যবশত আপনার এই নামটা ওই সময় ওঠে নাই। আচ্ছা, আপনি কয় বছর ছিলেন বাইরে? বাইরে ছিলাম প্রায় 3 বছর, 3.5 বছর। এবার আপনি বাংলাদেশে যখন আসলেন, আপনি নিবন্ধন করার জন্য কি কোথাও চেষ্টা করেন নাই? করছি, বাংলাদেশে যেমন নিবন্ধন করার জন্য চেষ্টা করছি। ঝামুকা, যেমন কাকরাইল মোড়ে ঝামুকা, এই ঝামুকায় আমি দরখাস্ত করছি, কিন্তু সেখানে বেশি পাত্তা দেয় না আমারে। এবং লাস্টে পিয়নের মাধ্যমে, ঝামুকার যে ইনচার্জ ছিল আমাদের বরিশাল বিভাগের এডি, উনি চায় নাই সরাসরি, কিন্তু উনি পিয়ন দিয়ে বলাইছে যে টাকাটাও 2 লাখ করাই দিই। আচ্ছা, এবার দর্শকবৃন্দ আপনাদের উদ্দেশ্যে জানাইতে চাই, একজন মুক্তিযোদ্ধা, তার কাছ থেকে ঝামুকা অফিস থেকে টাকা চাওয়া হইতেছে, ঘুষ, ডিরেক্ট না হোক ইনডিরেক্ট, কিন্তু ঘুষ তো ঘুষই। যাই হোক, ঘুষ যখন চাওয়া হইতেছে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে, তখন তার প্রতিক্রিয়া কি ছিল? ভাই, আপনার প্রতিক্রিয়াটা তখন কি ছিল? তখন আমার প্রতিক্রিয়া খুব খারাপই ছিল। কারণ হলো যে আমি একজন অরিজিনাল মুক্তিযোদ্ধা, দেশের জন্য যুদ্ধ করলাম, দেশ বাঁচাইলাম, আর তার প্রেক্ষিতে এখন আমার কাছে 2 লাখ টাকা ঘুষ চাইলো। আমার কাছে তো 2000 টাকাও নাই, আমি এই টাকা কোত্থেকে দেবো? আর দিতে পারলাম না, যার জন্য ওখান থেকে আইসা পড়ছি। আজ পর্যন্ত ভুগতাছি আমার ওই কাগজপত্র। আপনার কাছ থেকে 2 লক্ষ টাকা চাইছে, উনি নামটা কি বলছিলেন? ও চাইছিল পিয়ন মামুন। পিয়ন মামুন। আপনারা দর্শকবৃন্দ ওনার নামটা মনে রাখবেন, যে ঝামুকা অফিস থেকে একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে 2 লক্ষ টাকা ঘুষ চাওয়া হইতেছে। কি জন্য? তার সনদ দিয়ে দেওয়ার জন্য। হাস্যকর বিষয়টা হাস্যকর হলেও কিন্তু হাস্যকর নয়, মস্তিষ্কে বাড়ি দেওয়ার মতো একটা বিষয়। আপনারা চিন্তা করে দেখেন, একজন মুক্তিযোদ্ধা এই দেশের জন্য তার নিজের জীবন বাজি রেখে মুক্তিযুদ্ধ করছেন, এবং তার কাছ থেকে টাকা চাওয়া হইতেছে কোন জন্য? তার সনদ দেওয়ার জন্য। এই দেশে আরো অনেক কিছুই সম্ভব। আসেন ওনার কাছ থেকে আরেকটু জেনে নেই যে ভাই,
যখন আপনার কাছে টাকাটা চাইলো, আপনার কাছে টাকা ছিল না, এরপরে আপনি আর কোথাও গেছেন বা আপনার যারা সহযোদ্ধা ছিল তাদের সাথে কখনো কথা বলছেন? কথা বলছি, যেমন ওই যে রাজাপুরের, হ্যাঁ, জালগাড়ি জেলা জি হেলাল ভাই, উনি শুক্রগড় ইউনিয়নের কমান্ডার, বর্তমান কমান্ডার হয়ে। তো ওনার লাগে অনেক কথা বলছি, মাঝে মাঝে প্রায়ই কথা বলি আমি। হ্যাঁ, ওই হেলাল ভাইয়ের সাথে কথা বলছি, এবং হেলাল ভাইয়ের সাথে আমি এক বিছনায় থাকতাম যখন যুদ্ধকালীন সময়। হ্যাঁ, জি জি হেলাল ভাই যখন আমরা ঢাকায় চলে আসছি, বরিশাল টাউনে, বরিশাল আইয়া গার্লস স্কুলের দোতলায় আমাদের ক্যাম্প ছিল, ওখানে আমরা ছিলাম বরিশাল টাউনে উঠা। ওখান থেকে পরে যখন আইসা পড়ছি ঢাকায় সদরঘাট, সদরঘাট আইসা আমরা উঠছি দোয়েল চত্বর, যেটাকে বলা হয় ওই পুরানা মেডিকেলের সামনে জি, জি, দোয়েল জি, চত্বর। জি এই দোয়েল চত্বরে ছিল আমাদের ক্যাম্প। জি। আপনাদের ক্যাম্পের ইনচার্জের নাম কি ছিল, মনে আছে কি আপনার? হ্যাঁ, উনি হইল মেজর হায়দার। মেজর হায়দার। হ্যাঁ, আচ্ছা 2 নম্বর সেক্টরের অধিনায়ক জি। মেজর হায়দার। তারপরে আপনার সহযোদ্ধারা মানে কজন বেঁচে ছিল আপনাদের? যারা যুদ্ধে একসাথে গেছিলেন, কারো কারো কি যুদ্ধক্ষেত্রে মৃত্যু হয় বা এরকম মানে শহীদ হয়, মানে যুদ্ধক্ষেত্রে শহীদ হয়ে গেছে কিংবা অঙ্গহানি হয়েছে কিংবা মনে করেন বড় আকারে ইনজুর হয়েছে, এরকম মানে কোনো ঘটনা আছে কি আপনার? আহত হয়েছে কিন্তু মারা যায় নাই। আহত হয়েছে, মারা যায়নি। গুলি খাইছিলেন উনি? হ্যাঁ, গুলি খেয়েছিল। কোথায় লাগছিল ওনার কোথায় লাগছিল গুলিটা? গুলি লাগছিল এই পাহাড় গুড়মুড়িয়ায়। যার গুলি লাগছিল ওনার নাম পুরোনিংয়ের কি সময়। আপনার মনে আছে? হ্যাঁ, যার গুলি লাগছিল ওনার নাম আপনার মনে আছে কি? না, নামটা তো যাই হোক, একসাথে যুদ্ধ করছেন, অনেক দিনের আগের স্মৃতি, স্মৃতি হয়তো মনে নাই থাকতে পারে। আচ্ছা মোজাম্মেল ভাই, এরপরে কথা হচ্ছে যে আপনি আর কার কার সাথে যোগাযোগ করছিলেন এটা আমরা জানতে চাইতেছি, আর কোথায় কোথায় দৌড়াইছেন আপনি আপনার এই সনদের জন্য? আপনি তো অনেক জায়গায় আপনার যাওয়া লাগছে, আমি যতদূর শুনেছি যে আপনি আমি অনেক জায়গায় দৌড়াইছেন। এখন এই যে 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 জায়গাগুলো আপনি গেছেন, আপনার মানে জানা সত্ত্বে যা যা হয়েছে সত্য ঘটনা সেগুলো আপনি বলুন। একজন মুক্তিযোদ্ধার কাছে সত্য ঘটনা জানতে চাইছি, এটা আশ্চর্যের বিষয়। না না, আশ্চর্য না, এদেশে সব সম্ভব। একজন মুক্তিযোদ্ধা তার মানে কোনো কিছুই পায় না, সব কিছু থেকে বঞ্চিত, তাই এদেশে আর কি হতে পারে। যাই হোক ভাই, আপনি একটু বলবেন যে এরপরে কোথায় কোথায় আপনি গেছেন, কার কার কাছে গেছেন? এরপরে আমি এই আমাদের যে মুক্তিযোদ্ধা মন্ত্রী আকমা মুজাম্মেল সাহেব, জি ওনার বাসায় ঢাকাস্থ যে বাসা ছিল ওনার, জি সরকারি কোয়ার্টার যেটা, জি। ওখানে আমি গেছি। ওখানে যাওয়ার পরে আমারে একটা সিল আর সাইড মেরে দিছে, কইছে যেটা তো বরিশাল বিভাগের, যাইতে হবে বরিশাল বিভাগের ইনচার্জের জি কাছে। জি। তখন আমি ওখান থেকে বাইরে এইগুলি লইয়া এই জামুগায় গেছি আচ্ছা ইনচার্জের কাছে, শাহ আলম সাহেব, জি এডি এডি যে বরিশাল বিভাগের, জি, ওনার জি। নাম হলো শাহ আলম। জি ওনার কাছে গেছি পর, উনি দেখে দেখে কয় কি যে স্যারেরা সন্তুষ্ট করার জন্যে এরকম অনেক কিছু লিখে দেয়। আচ্ছা। তারপরে? তারপরে আর আমি কই, "স্যার, তাহলে আমি কি করতে হবে?" কয়, "আপনার নামে চিঠি যাবে, যেদিন চিঠি যাবে সেদিন 2-1 জন সাক্ষী লইয়া আপনার হাজির হইতে হবে এই জামুগায়।" জি। এই পর্যন্ত বইলে দিছে, আজ পর্যন্ত আর কত বছর হয়ে গেছে, কোনো খোঁজ খবর নেই। এটা কত সালে গেছেন আপনি ওনার সাথে দেখা করতে জামুকায়? কত সালে গেছিলেন? এটা গেছি 14 সালে। 2014 সালে গেছেন। এখন 2024 সাল, দর্শকবৃন্দ, 10 বছর কেটে গেছে। এদেশের ট্রেনের লাইন যেন কাটা পড়েছে। মানুষ এখন আর মানুষের কাজে দৌড়ায় না, যদি টাকা না হয়। ওনার কাছে টাকা চাওয়া হয়েছে, উনি টাকাটা দিতে পারেন নাই, বিধায় আজকেরা ওনার ট্রেন মাঝপথে আটকা পড়ছে, যার কারণে আজ পর্যন্ত ওনার চিঠিটা আসে নাই। ডাক বিভাগের কাছে জানতে চাইবো, এরকম কোনো চিঠি কি আপনাদের কাছে এখনো আসে না? উনি যে ওনার যে চিঠিটা আসার কথা ছিল, এই চিঠিটা কি বাতাসে মিলাই গেছে? যদি এর কোনো সততা থাকে আমরা জানতে চাইবো। আচ্ছা, এরপরে আর কোথায় গেছে? না, ওই পর্যন্ত যাই, আর আর এই ব্যাপারে নিয়ে আর কোনো যাই নেই। তবে আলাপ আলোচনা করছি কয়েকজনের কাছে, যেমন ওই যে যেটাকে বলা হয় মানে মতিঝিলে একটা আছে, বাংলাদেশে যারা যুদ্ধ করছে এদের একটা কোয়ার্টার আছে, যে ওই মুক্তিযোদ্ধাদের হ্যাঁ, মুক্তিযুদ্ধ কোয়ার্টার। জি, ওখানে কার সাথে দেখা করতে গেছেন আপনি? ওখানে গেছিলাম যে দেখি ওখানে কোনো ডকুমেন্ট পাওয়া যায় কি না। জি পরে যাই দেখি যে কয় এখানে কোনো ডকুমেন্ট নাই। ওনারা বলতেছে যে এগুলি সব জমা দেওয়া হয়ে গেছে, আর যদি কিছু থাকে এটা সব আটকা আছে গুলিস্তান বিল্ডিংয়ে। জি। আপনি কি পরবর্তীতে গুলিস্তান বিল্ডিং এ গেছেন?
পুলিশ লেগে গেছি, যাইয়া কোনো কেউ পাইনি ওখানে। যেমন যারা এগুলো দেখশন আগে করছে তালা টালা মাইরা চলে গেছে। আচ্ছা আচ্ছা, তার মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি ওনাদের খুঁজে পাননি, এবং মানে ব্যাপার হচ্ছে যে ওনাদের 10 বছরও চিঠিটা আসার নাম হয়নি। এখন 10 বছর পরে কি এই চিঠিটা আর আসবে কিনা আমরা জানি না। আমাদের একটা উপায় আমরা দেখতে পাইতেছি, এইভাবে আমরা দৌড়াদৌড়ি করলে হয়তো পাবো না। আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে চাই একজন মুক্তিযোদ্ধা তার সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে, এবং ওনার কাছে যে ডকুমেন্টগুলো আছে, উনি যে একজন সত্য মুক্তিযোদ্ধা এবং ওনার সহযোদ্ধারা এখনো বেঁচে আছেন, ওনাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা আছে। আমি নিজে তাদের সাথে কথা বলেছি এই বিষয়ে, অনেক 2-3 জনের সাথে আমার কথা হয়েছে। যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সাথে আবার কথা বলবো ছোট্ট একটা ব্রেকের পর।